নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন পাঠ গল্প কথার আসরের শ্রুতি পুস্তক প্রেমেন্দ্র মিত্রের কল্পবিজ্ঞান উপন্যাস মনু দ্বাদশ। এই এপিসোডে দ্বিতীয় পর্ব। চতুর্থ উল্লাস, শৃঙ্গগ্রাহিতা। আরও এক পূর্ণিমা গত হয়েছে তারপর। মুষ্টিমেয় মানব গোষ্ঠীর সংগ্রাম তবু থামেনি। কাফরামদের প্রথম আক্রমণের বন্যায় হতাহতের সংখ্যা খুব বেশি হয়েছিল। তারপর তিন গোষ্ঠী স্বতন্ত্র সতর্ক সশস্ত্র দুর্গ শিবিরে পরিণত হয়েছে। কাফরামদের বিরুদ্ধে প্রাভার ও ইয়োসোভরা হয়তো মিলিত প্রতিরোধে সংযুক্ত হতে পারত, কিন্তু পরস্পরের প্রতি সন্দেহে অবিশ্বাসে তা সম্ভব হয়নি। ইয়োসোভ শিবিরপতিদের ধারণা প্রাভাররাই এ সংগ্রামের সূচনার জন্য দায়ী। তারা কাফরামদের কোনো সেবিকাকে অপহরণ করে এখন তা স্বীকার করতে সাহস করছে না, এই ইয়োসোভদের অভিযোগ। প্রাভারদের অভিযোগও অনুরূপ। প্রাভাররা গোপনে তীর বার্তায় কাফরামদের কাছে নিজেদের নির্দোষ বলে জানিয়ে তাদের সঙ্গে যোগ দেবার প্রস্তাব করেছে। ইয়োসোভরাও অনুরূপ উপায়ে স্পষ্টই জানিয়েছে যে প্রাভারদের অপরাধ সম্বন্ধে তারা নিঃসংশয়। কিন্তু কাফরামরা এসব কথার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করেনি। তাদের প্রতিজ্ঞা অটল। অপহৃতাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এ সংগ্রাম তারা চালিয়ে যাবে, ফলাফল যাই হোক। এই অবিরাম যুদ্ধমত্ততায় তিন গোষ্ঠীরই শিবির জীবন বিপর্যস্ত। প্রকাশ্য সংঘর্ষ কিছুটা হ্রাস পেয়েছে। তার পরিবর্তে নিরন্তর গুপ্ত আক্রমণের আশঙ্কায় সমস্ত শিবির ত্রস্ত। শিবির পরিধি ছাড়িয়ে কোথাও যাবার উপায় নেই। সে পরিধির মধ্যে থেকেও কেউ নিরাপদ নয়। আহার অন্বেষণের জন্য প্রাণ হাতে নিয়ে যারা শিবির প্রাকার থেকে বার হয়, অনেকেই তাদের ফেরে না। আহার্য ও পানীয় দুর্লভ হয়ে আসছে ক্রমে। শত্রুর আক্রমণে শিবির সেবকের সংখ্যা ক্রমশ ক্ষীয়মান না হলে খাদ্য সংকট আরও নিদারুণ হয়ে উঠত নিশ্চয়ই। এ সংগ্রাম সমাপ্ত হবার কোনো আশাই আর কেউ করে না। হিংসার বিষে জর্জর হয়েই মানব সমাজের অনিবার্য বিলুপ্তি ঘনিয়ে আসছে, এই নিয়তি সকলে মেনে নিয়েছে। ভুবন কি করেছে এতদিন? সেও কি এই নিয়তির বিরুদ্ধে সমস্ত চেষ্টা নিষ্ফল বুঝে হাল ছেড়ে দিয়েছে? না, তা সে দেয়নি। এ পর্যন্ত সমস্ত চেষ্টায় বিফল হলেও তার সংকল্প এখনও অটুট। সেই ভয়ঙ্কর সংগ্রাম সূচনার রাত্রে প্রথমে সে ক্ষণিকের দেখা যুগল মূর্তিকে অনুসরণ করবার চেষ্টা করেছিল, কিন্তু বনপথে বহুদূর অন্বেষণ করেও তাদের সাক্ষাৎ আর পায়নি। কাফরাম বাহিনী তখন সমস্ত অরণ্য প্রান্তর প্লাবিত করে চলেছে। কোন রকমে এক বৃক্ষ চূড়ায় আশ্রয় নিয়ে সে তাদের দৃষ্টি এড়িয়ে আত্মরক্ষা করেছিল। তারপর প্রভাতে ফিরে গেছিল দুরুদের বসতিতে। বসতির ভস্মাবশেষই সেখানে পড়ে আছে। দুরু ও তার দুই সঙ্গীর কোনো চিহ্ন সেখানে নেই। সে চিহ্ন না থাকা সে শুভ লক্ষণ বলে মনে করতে পারেনি। মৃত্যুর চেয়ে যা শোচনীয়, কাফরামদের হাতে তাদের সেই বন্দিত্বই ঘটেছে বলে ধারণা করতে বাধ্য হয়েছে। দুরুদের বন্দী হওয়ার অর্থ বিলুপ্তি রোধের শেষ ক্ষীণ আশাও নির্বাপিত হওয়া, কিন্তু তবু নিশ্চেষ্ট হয়ে থাকতে পারেনি ভুবন। গোপনে প্রথমে নিজেদের শিবিরে গিয়ে সন্ধান নিয়ে জেনেছে কাফরামদের অপহৃতা সেবিকা সেখানে নেই। নির্মম বিরোধের আবহাওয়ায় সমস্ত অরণ্য প্রান্তরই বিপদসংকুল। তবু সমস্ত বিপদ অগ্রাহ্য করে ভুবন ইয়োসোভদের শিবির সীমান্তে গিয়ে সন্ধান করেছে। সেখানে গিয়ে প্রথমে সর্ভের সঙ্গেই সাক্ষাৎ করতে চেয়েছিল,
কিন্তু কোথাও তার দেখা পায়নি। অন্ধকার নিশুতি রাত্রে জীবন তুচ্ছ করে ইয়সফদের প্রস্তর প্রাকার নিয়ে তাদের শিবিরও খুঁজে দেখে এসেছে। তারপর সেখানেও কাফরামদের কেউ বন্দিনী বলে প্রমাণ পায়নি। প্রবেশ যতটা সহজ হয়েছিল, নিষ্ক্রমণ হয়নি ততটা। রাত্রির অন্ধকারে গোপনে প্রাকার অতিক্রম করলেও ভুবন ইয়সফদের বেশ বৈশিষ্ট্যটুকু অনুসরণ করে গেছিল। সে ছদ্মবেশ সত্ত্বেও ফিরে আসবার সময় সন্দিগ্ধ একজন প্রহরীর দৃষ্টি এড়াতে পারেনি। তাকে শেষ পর্যন্ত নিহত করেই পালিয়ে আসতে হয়েছিল। শিবির জীবনে এরকমভাবে হত্যা আগে তাকে কখনো করতে হয়নি এমন নয়, কিন্তু এবারে সমস্ত মন গ্লানিতে অনুশোচনায় ভরে গিয়েছিল। জাতির বিলুপ্তি রোধের ব্রত নিয়েছে বলেই এ হত্যার অধিকার তার আছে কিনা এই প্রশ্নের দ্বিধাদ্বন্দ্বে উঠেছিল জর্জর হয়ে। মনের এই অবস্থাতেই ইয়সফদের শিবির সীমা ছাড়িয়ে ফিরে যাবার পথে সর্ভের সঙ্গে দেখা। আত্মগ্লানিতে অস্থির হয়ে সর্ভের কাছে অকপটে সমস্ত বৃত্তান্ত সে না বলে পারেনি। সর্ভ হয়তো কৌতুক প্রলাপে সবকিছু হেসে উড়িয়ে দেবে এ আশঙ্কা থাকলেও অপরাধ স্বীকারের এ সুযোগ সে নিয়েছিল অন্তরের অসহ্য যন্ত্রণায়। সর্ভ কিন্তু কৌতুক করেনি। সমস্ত কথা নীরব মনোযোগের সঙ্গে শুনে গাঢ় গম্ভীর স্বরে বলেছিল, আমি শুধু ইয়সফ হলে রক্তের বদলে রক্ত নিতাম, প্রাণের বদলে প্রাণ। কিন্তু আর আমি ইয়সফ নই, শুধু মানব জাতির এক প্রতিনিধিও নয়। আমার কথা তুমি বুঝতে পারবে কিনা জানি না, তবু বলি, আজ তোমাকে এ অন্তরের যাতনায় অস্থির হতে দেখে আমি উল্লসিত। তুমি শুধু প্রাভার ছিলে এতদিন, তারপর মানুষ হয়েছিলে। আজ তার চেয়ে আলাদা কিছু হয়েছ খোঁজার আর না বোঝার যন্ত্রণা। জ্বলে মরো ভুবন, জ্বলে মরো। চরম অস্থিরতার পর অচলতার উদ্দেশ আপনিই পাবে। ভুবন বোঝেনি কিছুই। বোঝবার কিছু ছিলও না বোধহয় এই অসম্বদ্ধ প্রলাপে। তবু এই এলোমেলো অর্থহীন ধাঁধার মতো কথায় কেমন যেন একটু সান্ত্বনার প্রলেপ লেগেছিল তার জ্বালায়। বিশেষ কোনো লাভ হবে না জেনেও সংগ্রাম থামাবার যে উপায় সে ভেবেছে তাও এবারে সর্ভকে জানিয়েছিল তার পরামর্শের আশায়। সমস্যাটা বুঝিয়ে দিয়ে বলেছিল, প্রাভার বা ইয়সফদের কেউ কাফরামদের কন্যা যে চুরি করেনি সে প্রমাণ আমি পেয়েছি সর্ভ। এখন কাফরামদের সে কথা বিশ্বাস করাবার উপায় কি? বিশ্বাস করাতে অত ব্যস্তই বা কেন? এবার কৌতুক কুঞ্চিত মুখে বলেছিল সর্ভ। বিশ্বাস না করালে এ যুদ্ধ যে থামবে না। যুদ্ধ থামলে মানুষ বদলাবে কি? সর্ভ হেসে উঠেছিল। মানুষ না বদলালে আজ যুদ্ধ থামিয়ে কাল আবার তার ছুতো খুঁজে বার করতে কতক্ষণ? না ভুবন, যুদ্ধ থামিয়ে কোনো লাভ নেই। কিন্তু যুদ্ধ না থামলে মানুষ বলতে আর কেউ কোথাও যে থাকবে না, ভুবন গভীর উদ্বেগের সঙ্গে বলেছিল। নাই বা রইল? মানুষকে যেমন করে হোক টিকিয়ে রাখতেই হবে এমন কি কথা আছে? থাকার যোগ্যতা যার নেই তাকে চলে যেতে হবে, এই তো নিয়ম। সত্য মিথ্যা কল্পনায় মেশানো কত পুরাণ, কত কাহিনী, কত ইতিহাসই তো শুনলাম। অনেক কীর্তি ছিল তার, অনেক ঐশ্বর্য, অনেক ক্ষমতা, কিন্তু সে তো শুধু নিজেকে ধ্বংস করতেই চেয়েছে চিরদিন। সেই ধ্বংসই সে হোক না। এ পরিণামে এই অরণ্যের একটা বেশি পাতাও তার দুঃখে খসে পড়বে না যেন। শেষ কথাগুলো বলবার সময় উত্তেজিত হয়ে উঠেছিল সর্ভ। আবার তার সেই বাতুলতা শুরু হয়েছে বুঝে ভুবন বিদায় নেবার চেষ্টা করেছিল, কিন্তু সর্ভ তাকে ছাড়েনি। ধরে রেখে বলেছিল, আমাকে তুমি উন্মাদ ভাবছ জানি ভুবন। আমার কথায় তোমার সংকল্প তুমি ত্যাগও করবে না নিশ্চয়। এ যুদ্ধ যদি সত্যিই থামাতে চাও তাহলে যা বলি শোনো। আমরা বা তোমরা যে নির্দোষ এ কথা কাফরামদের বোঝাবার আশা ছেড়ে দাও। তারা একমাত্র যা বুঝবে সেই হারানো কন্যা ফিরিয়ে দাও তাদের। না পেলে ফিরিয়ে দেব কি করে? হতাশভাবে বলেছিল ভুবন। আমাদের কোনো শিবিরে সে নেই। কোথায় সে আছে জানলে তিমির কন্দর হলেও সেখানে গিয়ে ধরে বেঁধে আনতাম।
সেই তিমির কন্দরেই তাহলে গিয়ে সন্ধান করতে তো পারো। প্রাচীন প্রবাদ কি বলে জানো তো? প্রাণ হারালেও তিমির কন্দরে খুঁজলে মেলে। কিন্তু সে তো কথার কথা, অবিশ্বাসের সঙ্গে বলেছিল ভুবন। তিমির কন্দর কোথাও আছে কি? আছে, আছে, আবার প্রলাপ শুরু হয়েছিল সর্বের। নইলে সূর্য উঠতে না উঠতে কোথায় গিয়ে লুকোয় সব অন্ধকার? কোথা থেকে মৃত্যু আসে নিঃশব্দে হিম শীতল হিরাজের মতো সকলের অগোচরে? বলতে বলতে উচ্চ ঈশ্বরে হেসে উঠে সর্ব তাকে ছেড়ে চলে গেছিল। পঞ্চম উল্লাস। তৃণারণীমণি। তাদের কুটির ভস্মীভূত হলেও দুরু, আজিব ও নন্দক তাতে মারা পড়েনি। তাদের বসতির কাছে একটা লতাগুল্মাচ্ছাদিত অর্ধশুষ্ক নালায় আত্মগোপন করে কাফরামদের প্রথম আক্রমণ থেকেও তারা রক্ষা পায়। তারপর দুর্গম পার্বত্য অরণ্যের ভেতর দিয়ে সাধারণ চলাচলের সমস্ত পথ সযত্নে পরিহার করে দিনের পর দিন তারা সুদূর পর্বতবেষ্টনীর দিকে অগ্রসর হয়েছে। এ পর্বতমালায় কেউ কখনো যায়নি। এ গিরিবেষ্টনী ঘন নীল মেঘপুঞ্জের মতো সুদূর দিগন্তে চাক্ষুষ দেখা গেলেও পুরাণ কিংবদন্তির জগতের কল্পনার মতোই তাদের কাছে অবাস্তব। দিনের পর দিন অজানা অরণ্য ভূমিতে পথ হারিয়ে ক্ষুৎপিপাসায় ক্লান্ত কাতর হয়ে তাদের মনে এই অভিযানের সার্থকতা সম্বন্ধেই সংশয় জেগেছে। সে সংশয় প্রথম প্রকাশ করেছে আজিব। ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেছে, যে নিরাপদ আশ্রয়ের আশায় চলেছি সে তিমির কন্দর সত্যিই কি কোথাও আছে? উপকথা রচনা যাদের বিলাস, এ তাদেরই অলীক কল্পনা নয় তো? তিমির কন্দরে আশ্রয় নেবার পরামর্শ প্রথম নন্দকই দিয়েছিল, কিন্তু তারও আত্মবিশ্বাস বুঝি শিথিল হয়ে এসেছে। সে কোনো উত্তর না দিয়ে নীরব থেকেছে। উত্তর দিয়েছে দুরু, দৃঢ়স্বরে বলেছে, না, তিমির কন্দর অলীক কল্পনা হতে পারে না। ওই দূর গিরিমেখলা যদি দৃষ্টি বিভ্রম না হয়, তাহলে তিমির কন্দর ওখানে আছেই। কিন্তু সে কন্দর খুঁজে পাবে কেমন করে? তা যে নিরাপদ হবে তারই বা স্থিরতা কি? নিরাপদ যে হবেই তেমন প্রমাণ দিতে পারবো না এখন, কিন্তু যে অঞ্চল আমরা ছেড়ে যাচ্ছি তার চেয়ে বেশি বিপদ সেখানে আছে বলে ভাবতে পারছি না। আর খুঁজে পাওয়ার কথা যদি বলো, তাহলে তার নিশানা যা জানি তা খুঁজে যদি না পাই, তবে বৃথাই এতদিন ইতিহাস উদ্ধারে জীবন পাত করেছি। কি বলে তোমার ইতিহাস? ইতিহাস থেকে যে সঠিক নির্দেশ পাবে তারই বা নিশ্চয়তা কি? নন্দকী এবার জিজ্ঞাসা করেছে। কয়েকটি সমীবৃক্ষ বেষ্টিত একটি বৃহৎ বেদী সদৃশ প্রস্তরখণ্ডের ওপর তখন তারা পথশ্রমে ক্লান্ত হয়ে বিশ্রাম করবার জন্যে বসেছে। কটা শুকনো বিবর্ণ সমী গাছের পাতা এদিকে ওদিকে পড়েছিল। তারই কয়েকটা কুড়িয়ে নিয়ে দুরু বলেছে, অরণ্যের লতাগুল্ম তরু নিয়ে যে সারা জীবন কাটিয়েছে, সে এই কটি জীর্ণপত্র থেকেই সমীবৃক্ষের ধারণা মনের মধ্যে গড়ে তুলতে পারে নাকি? এমনই যেসব স্মৃতির টুকরো আর নিদর্শন কালপুরুষ এধারে ওধারে তার যাত্রাপথে ছড়িয়ে রেখে যায়, তাই কুড়িয়েই ইতিহাসের উপাদান গড়ে ওঠে। যে চেনে বোঝে, তার কাছে এই শুষ্কপত্রে যেমন সমীবৃক্ষের রূপ, সেই উপাদানে তেমনি ইতিহাসের সত্য প্রচ্ছন্ন। আজিব এবার একটু অধৈর্যের সঙ্গে বলেছে, এসব কথা অস্বীকার করছি না দুরু, কিন্তু তিমির কন্দর সম্বন্ধে বিশেষ এমন কি পেয়েছ যাতে তার অস্তিত্ব ও অবস্থান সম্বন্ধে তুমি নিঃসন্দেহ, তাই জানতে চাইছি। যা পেয়েছি তা ইঙ্গিত ও উল্লেখ মাত্র, কিন্তু তাই আমাদের পক্ষে যথেষ্ট। দুরু দীর্ঘ আলাপের জন্য প্রস্তুত হয়ে অর্ধশায়িত অবস্থায় বলতে শুরু করেছে। মানব সমাজ বলতে আমরা
আমাদের 3টি ভিন্ন গোষ্ঠীর কথাই এখন জানি, কিন্তু মুষ্টিমেয় এই কটি প্রাণী নয়, এই অরণ্যের পত্রপুঞ্জের মতো একদিন অগণন মানুষ সমস্ত ধরণীকে ছেয়েছিল, এ বিষয়ে তোমাদেরও নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। আমাদের এ ধরণী অনন্ত সলিল ঘেরা অলঙ্ঘ পর্বত প্রাকার বেষ্টিত সমতল এক খণ্ড অরণ্য প্রদেশ মাত্র যে নয়, তাও তোমাদের বলতে হবে না। এ ধরণী এক শূন্যে ভাসমান গোলক, সূর্য চন্দ্র তারকারা যাকে নিত্য প্রদক্ষিণ করে। প্রাচীন জ্যোতিষ শাস্ত্রের 2-4টি যে বাণী পুরাণ কিংবদন্তির মধ্যে বিক্ষিপ্তভাবে পাই, তাতে এমন কথাও আছে যে এ মহাগোলক মহাকাশের কেন্দ্রবিন্দু নয়, এই ধরণীই সূর্যের চারদিকে বিশাল বৃত্তপথে নিত্য ভ্রাম্যমান। সে যাই হোক, যে ধরণী গোলকে একদিন মানব স্থানের জন্য কাড়াকাড়ি করেছে, তাতে শেষ কটি মানব প্রতিনিধি কেন যে আজ লুপ্ত হতে চলেছে, সে সম্বন্ধে অনুমান, কল্পনা ও প্রমাণ মিশিয়ে কিছু ধারণা আমরা করতে পেরেছি। বহু কল্প আগে আজকের দিনের মরীচির পরিবর্তে পুলহ কি পুলস্ত যখন উত্তর আকাশের ধ্রুবজ্যোতি, তখন মানব সমাজ শক্তি ও সমৃদ্ধির চরম শিখরে পৌঁছয়। মানুষের পরমায়ু তখন শুধু কিঞ্চিতর্ধ-ত্রিংশতিই ছিল না, যৌবনকালই স্থায়ী হতো 22 বৎসর। সেই মহাযুগের ঋষি তাপসেরা কিন্তু ভ্রষ্ট হয়েছিলেন তাঁদের স্বধর্ম থেকে। তাঁরা ক্ষেমের চেয়ে ক্ষমতাকেই আরাধ্য করে অসাধ্য সাধন করেছিলেন সত্য, কিন্তু সেই সিদ্ধি থেকেই মানব সমাজের সর্বনাশ। সেই তাপসেরা সূর্যকেও হীন করতে চেয়েছিলেন এবং তাঁদের আশ্চর্য সাধনায় এই ধরণীতেই অগণন সূর্য শাবক সৃষ্টি করেছিলেন। মানবের হাতে নির্মিত হয়েও এই সূর্য শাবকেরা কিন্তু মানুষের শাসন মানেনি। সমস্ত ধরণী দগ্ধ ও বিধ্বস্ত করে তারা পিতৃলোকেই প্রস্থান করেছে। এই মহাপ্রলয় একবার নয়, বহুবার ঘটেছে। প্রতি মন্বন্তরে ধরণীর মানব গোষ্ঠী ক্রমবিলুপ্ত হতে হতে শেষ এই 3টি শিবিরে সীমাবদ্ধ হয়েছে। এই 3 শিবির গোষ্ঠীর সুদীর্ঘ পর্যটনের কিছু কিছু ইতিহাস পাওয়া যায়। মানব সমাজের ক্রমবিলুপ্তির কারণ সূর্য তাচ্ছিল্যের এক অভিশাপ। সে অভিশাপ সমস্ত ধরণীর সলিল মৃত্তিকা ও বাতাসে মেশানো, কোথাও অল্প, কোথাও বেশি। যে গামা ঘা আমরা কুসংস্কার বশে অঙ্গের ভূষণ বলে গণ্য করতে অভ্যস্ত, তা সেই অভিশাপেরই স্মারক চিহ্ন। এ অভিশাপ পুরুষের পৌরুষ হরণ করে, নারীর নারীত্ব। যুগে যুগে শিশু জন্ম তাই ক্রমশ এত বিরল হয়ে এসেছে। আজ আমরা যে 3 স্বতন্ত্র গোষ্ঠী এই যৎকিঞ্চিত ভূখণ্ডটুকুতে পরস্পরের শত্রুতা করছি, কোনো এক সুদূর মনুকল্পাংশে ধরণীর অন্য কোথাও তাদের ভিন্ন ভিন্ন জনবহুল বসতি ছিল। গোষ্ঠী নামের মধ্যে সেই অতীতের মিলন বিভেদের ইতিহাস প্রচ্ছন্ন থাকলেও থাকতে পারে। এই ভিন্ন ভিন্ন সব গোষ্ঠী অপেক্ষাকৃত নিরাপদ ও অভিশাপ মুক্ত স্থানের সন্ধানে বহু যুগব্যাপী বিচরণে শেষ পর্যন্ত এইখানে এসে যে সমবেত হয়েছে, তাতেই প্রমাণ হয় ধরণীর আর সমস্ত অংশই বর্তমানে জনশূন্য। এ ভূখণ্ডে এসে শেষ আশ্রয় নিয়েও কোনো গোষ্ঠীই কিন্তু সম্পূর্ণ অভিশাপ মুক্ত হতে পারেনি। ক্রমে ক্রমে নবজাতকের সংখ্যা হ্রাস পেতে পেতে আজ শূন্যতায় পৌঁছেছে। গোষ্ঠী বিলোপের উদ্ভ্রান্ত আতঙ্কেই নিশ্চয় আমাদের নীতি, ধর্ম, সমাজবিধি সব কিছু পরিবর্তিত হয়েছে। প্রাচীনকালের চিরাচরিত সব প্রথার সঙ্গে আমাদের বর্তমান শিবির রীতির কোনো মিল নেই। কোন সুদূর অতীতে সব পরিবর্তন কিভাবে হয়েছে তা কেউ জানে না। শুধু এইটুকু পুরাণ কথা থেকে পাই যে আজ আমাদের গোষ্ঠী জীবনে যে শিবির বধূ ও সমাজ ভর্তার সবচেয়ে বেশি সমাদর, আদিমকালে তা নাকি অবিশ্বাস্য ছিল। কিন্তু রীতিনীতির এ আমূল রূপান্তর নিষ্ফল। 2-1টি নতুন রীতিনীতিও শিবির জীবনের স্মরণকালের মধ্যে প্রবর্তিত হয়েছে, যেমন প্রজনন সার্থক করার আশায় ভিন্ন গোষ্ঠীর নারী ও পুরুষ হরণ। এ প্রথা খুব দীর্ঘকালের নয়। শিবির গাথাতেই পাই যে ন্যূনাধিক 3 জীবনকাল আগে
কাফরামরাই প্রথম নারী সংখ্যা বৃদ্ধির প্রতিকারে আমাদের ও ইউসুফদের পুরুষ হরণ করে নিয়ে যায়। তার প্রতিশোধ নিতে কাফরামদের কয়েকটি নারী অপহৃতা হবার পরই এই ভূখণ্ডের সবচেয়ে সাংঘাতিক সংগ্রামের আগুন জ্বলে উঠেছিল। সে আগুন তারপর স্তিমিত হয়ে এলেও একেবারে নির্বাপিত হয়নি। আজ আবার তার উন্মত্ত আস্ফালন শুরু হয়েছে। তিমির কন্দরের অস্তিত্ব ও অবস্থান সম্বন্ধে প্রশ্নের উত্তর দিতে এ দীর্ঘ ভূমিকা করার কারণ এইবার বলছি, শোনো। আজ আমরা যার মধ্যে নিমগ্ন তার চেয়ে আরও ভয়ঙ্কর এক প্রলয় তাণ্ডবের দিনে এই তিমির কন্দরই তখনকার এক বিশাল মানব গোষ্ঠীর শেষ আশ্রয় হয়েছিল বলে আমি সারা জীবনের সন্ধানে আবিষ্কার করেছি। মরীচির পূর্বে বশিষ্ঠ যখন উত্তর গগনের ধ্রুবজ্যোতি, তখন শেষ মন্বন্তরের ধ্বংসলীলায় সমস্ত ধরনী শ্মশান হবার উপক্রম হয়। এই ভূখণ্ডের একটি মানব সম্প্রদায় তখন কৃত্রিম সূর্যের অভিশাপ থেকে রক্ষা পাবার জন্যে পর্বত প্রাচীর লঙ্ঘন করবার চেষ্টা করে। তাতে বিফল হয়ে তারা নগদেবের শরণ নিয়ে তাঁর করুণাভিক্ষার্থী হয়। নগদেব আকুল প্রার্থনায় বিগলিত হয়ে নিজের বক্ষ বিদীর্ণ করে তাদের সেখানে আশ্রয় দেন। নগদেবের সেই বিদীর্ণ বক্ষই তিমির কন্দর। সেই তিমির কন্দরে কত যুগ যে সেই মানব সম্প্রদায়ের কাটে জানা নেই। কোনো এক সময় তাদেরই একটি ক্ষুদ্র শাখা দল এই ভূখণ্ডে কোনো অজ্ঞাত কারণে আবার ফিরে এসেছিল বলে মনে হয়। তারা সেই কন্দরেই আবার ফিরে গেছে, না এইখানেই আমাদের শিবির উপনিবেশগুলি স্থাপিত হবার আগে বিলুপ্ত হয়ে গেছে, তা বলা যায় না। তাদের দু একজন শেষ প্রতিনিধি আমাদের আদি শিবির সমাজের সঙ্গে মিশে গেছিল, এমনও হতে পারে। তিমির কন্দরের কিংবদন্তির উৎস সম্ভবত তারাই। শুধু কিংবদন্তিতে নয়, তিমির কন্দরের অস্তিত্বের আরও বিশ্বাসযোগ্য প্রমাণ এই ভূখণ্ডের নানা স্থানে ছড়ানো আছে। অজ্ঞতায় ও ঔদাসীন্যে তার মূল্য আমাদের কোনো শিবির সমাজই এতদিন বোঝেনি। ইতিহাস উদ্ধারের সাধনায় বহু তুচ্ছ প্রস্তরখণ্ড আমায় তোমরা সংগ্রহ করতে দেখেছ। সেসব প্রস্তরখণ্ড কিন্তু সত্যই তুচ্ছ নয়। তিমির কন্দর থেকে যে শাখা দল এই ভূখণ্ডে ফিরে আসে, নিজেদের স্মারক হিসেবে কন্দরের অবস্থান ও সংক্ষিপ্ত বিবরণ তারা বহু শিলাফলকে খোদিত করে নানা স্থানে রেখে যায়। কালক্রমে সেসব শিলাফলকের অধিকাংশই হারিয়ে গেছে। আমি যা সংগ্রহ করতে পেরেছি তা তার বিক্ষিপ্ত ভগ্নাংশ মাত্র। এসব ভগ্ন ফলকের সত্যকার মূল্য আমিও কিছুদিন পূর্বে পর্যন্ত সম্পূর্ণভাবে বুঝিনি, কারণ আমি যা পেয়েছি তা শুধু মূল শিলাফলকের ভগ্নাংশ, আর তাতে যে লিপি খোদিত তাও আমাদের অজ্ঞাত। মাত্র কিছুদিন আগে দৈবাত একটি ফলকাংশে আমি অজ্ঞাত লিপির পাশে আমাদের শিবির সমাজের আদি লিপিতে খোদিত কিছু লিখন পাই। কন্দর প্রত্যাগতদের কেউ কেউ যে আমাদের সুদূর অতীতের পূর্বপুরুষদের সান্নিধ্যে এসেছিল, এ দ্বৈতলিপি তারই আভাস দেয়। এই দ্বৈতলিপির সাহায্যে বহু চেষ্টায় আমি মূল খণ্ডগুলির অনেকখানি পাঠোদ্ধার করতে পেরেছি। তাই তিমির কন্দর যে আছে এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। মাঝে মাঝে দু একটি প্রশ্ন করার ইচ্ছা হলেও নন্দক ও আজিব এতক্ষণ নীরবে দুরুর কথা শুনেছে। আজিব এবার উৎসুকভাবেই প্রশ্ন করলে, গুপ্ত কন্দর খুঁজে বার করার কি নির্দেশ পেয়েছ ওই শিলাফলকের লিপিতে? যা পেয়েছি তার ভাষাও অবশ্য সাংকেতিক। পর্বততুহিতা নিষ্ক্রান্ত হয়েও সভয়ে যেখানে পিতৃক্রোড়ে ফিরে গেছেন, সেইখানেই নগদেবের হৃদয় বিদীর্ণ হয়েছে জানবে শিলাফলকে খোদিত লিপির এই নির্দেশ। এই সাংকেতিক ভাষার অর্থ তুমি বুঝেছ? জিজ্ঞাসা করলে নন্দক। বুঝেছি বলেই আমার বিশ্বাস, দুরুস্মিত মুখে জানালে। পর্বতদুহিতা বলতে প্রস্রবণ বা নদীর উৎস বোঝাচ্ছে নিশ্চয়। কোনো গুহামুখ থেকে নির্গত হয়েই এই পার্বত্য জলধারা যেখানে আবার নিকটস্থ কোনো গহ্বরে প্রবেশ করেছে, সেই বিচিত্র ঘটনাস্থলেই কন্দরের সন্ধান আমাদের করতে হবে।
তাহলে সমস্ত পর্বতমালাই আমাদের পর্যটন করে খুঁজে দেখতে হবে নাকি? আজীবের কণ্ঠে শঙ্কিত বিস্ময়। না, আরও কিছু সঠিক নির্দেশও আছে, দুরু কৌতুক স্মিত মুখে জানালে। যেমন, যুগ্মশির নগদেবকে প্রণাম না জানালে তিমির কন্দর গোচর হবে না। তার অর্থ, পর্বতমালার দুটি সমান্তরাল ও সন্নিহিত চূড়া লক্ষ্য করেই আমাদের অগ্রসর হতে হবে। সে যুগল শৃঙ্গ আশা করি তোমরাও লক্ষ্য করেছ। তা করেছি। আজীবকে এবার চিন্তিত মনে হলো। কিন্তু তিমির কন্দর খুঁজে পেলেও সেখানে আশ্রয় পাওয়া তো সম্ভব নাও হতে পারে। সেই প্রাচীন সম্প্রদায় সম্পূর্ণ নিশ্চিহ্ন যদি না হয়ে থাকে। তার চেয়ে বড় সৌভাগ্য তো কিছু আর হতে পারে না। দুরু যেন উত্তেজিত হয়ে উঠল। নন্দকের বিলুপ্তি রোধের সাধনার তাহলে তো আর প্রয়োজনই হয়তো থাকবে না। কন্দরবাসীদের কাছ থেকেই সে সমস্যার সমাধান আমরা পেয়ে। কথার মাঝখানে হঠাৎ সচকিত হয়ে থেমে দুরু ব্যস্তভাবে উঠে বসল। তারপর উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলে, শুনতে পেয়েছ কিছু? নন্দক এবং আজীবও তখন উঠে দাঁড়িয়েছে। শমীবৃক্ষের বেষ্টনীর উপর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে তারা জানালে যে শুধু শব্দ নয়, চকিতে কি যেন একটা চলে যেতেও তারা দেখেছে। সেটা কোনো বন্য মৃগ বা বরাহ নয়। এই অরণ্যে আর কোনো বৃহৎ প্রাণী আছে বলে তো জানা নেই। দুরুর ভ্রু কুঞ্চিত হয়ে উঠল দুর্ভাবনায়। বন্য কোনো পশু কিনা তাই আমার সন্দেহ হচ্ছে, সংশয় জড়িত স্বরে বললেন নন্দক। বন্য পশু না হলে আর কি হতে পারে? দুরু রীতিমতো উদ্বেগের সঙ্গে যেন নিজেকেই প্রশ্ন করলে, মানুষ? কাফরামদের কেউ আমাদের অনুসরণ করে এসেছে এত দূর পর্যন্ত? না, তা সম্ভব বলে মনে হয় না। কাফরামদের কেউ হলে আমরা এতক্ষণ অক্ষত থাকতাম কি? শত্রুর সন্ধান পেয়েও তীর নিক্ষেপ না করে পলায়ন করা তাদের প্রকৃতি বিরুদ্ধ বলেই তো জানি। তবু অত্যন্ত সাবধানে গোপনে এবার আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। তিমির কন্দরের সন্ধান আমাদের অনুসরণ করে কাফরামরা যেন কিছুতে না পায়। তা পেলে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। সেই সর্বনাশই যেন মনশ্চক্ষে দেখবার চেষ্টা করে দুরু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে আবার নিম্নস্বরে বললে, যুগল শৃঙ্গ যে আমাদের লক্ষ্য, তা আমাদের গোপন রাখতে হবে, এদিকে ওদিকে গতিপথ পরিবর্তন করে। কখনো কখনো রাত্রির অন্ধকারেরও সুযোগ নিতে হবে ওদের দৃষ্টি এড়িয়ে যাবার জন্যে। ষষ্ঠ উল্লাস, খলে কপতিকা। সমীকাননে দুরু ও তার সঙ্গীরা চকিতে যাকে দূর থেকে দেখেছিল, সে আর যেই হোক, কাফরামদের কেউ নয়। কারণ কাফরামদের সেই দ্বিপ্রহরেই মহাচক্রের অধিবেশন বসেছে। এ মহাচক্রে নিতান্ত অক্ষম, পঙ্গু ও মুমূর্ষু ছাড়া কারও অনুপস্থিত থাকবার উপায় নেই। কাফরামদের মহাচক্র নিয়মিতভাবে আহুত হয় না। অতি বিরল এ সমাবেশ আয়োজিত হয় গোষ্ঠী সমাজের নিদারুণ কোনো বিধির যুগান্তকারী প্রবর্তন বা প্রত্যাহারের জন্য। বর্তমান গোষ্ঠীর নেতামা ছাড়া আর কেউ কখনো মহাচক্রের অধিবেশন দেখেননি। নেতামাই একমাত্র এ সমাবেশ দেখেছেন তাঁর কৈশোর জীবনে। কাফরামদের বিস্তৃত বসতির চারিধারে ঋজু আরণ্য পাদপের সুউচ্চ প্রাকার। প্রত্যেকটি পাদপের শীর্ষদেশ ভল্লচূড়ার মতো সুচল ও তীক্ষ্ণ। মৃত্তিকা ও কাষ্ঠ নির্মিত তাদের গোলাকার কুটিরগুলির চূড়াও এমনই ভল্ল শীর্ষ। বসতির মধ্যদেশে যে বিশাল প্রান্তর ঘিরে কুটিরগুলি সাজানো, সেদিন তাইতেই সমস্ত কাফরাম গোষ্ঠী নেতামাকে ঘিরে সমবেত হয়েছে। নেতামা নাতি উচ্চ একটি বেদির উপরে কাষ্ঠাসনে আসীন, তাঁর দুপাশে সশস্ত্র ভল্ল শীর্ষ শিরোভূষণে সজ্জিতা দুই মণ্ডল নেত্রী। কাফরামদের মধ্যে জনকয়েক সমাজভর্তা ছাড়া প্রায় সকলেই রমণী এবং সকলেই সশস্ত্র। শরীরের গঠন সৌষ্ঠবে প্রত্যেককেই যুবতী বলে মনে হয়। প্রায় নিরাবরণ সবল সুঠাম নারী দেহে
কোমলতার চেয়ে কাঠিন্যের প্রাধান্যই যেন নূতন এক আকর্ষণের উৎস সৃষ্টি করেছে। ঘন কৃষ্ণ থেকে স্বর্ণাভ গৌর পর্যন্ত তাদের বর্ণবৈচিত্র্যও বিস্ময়কর। এই যুবতী সমাজে নেতামাকেই একমাত্র জরাজীর্ণ বলে বোঝা যায়। কাফরামদের কেশচর্চার রীতি অনুযায়ী তাঁর শুভ্র বিবর্ণ কেশও ভল্ল শীর্ষ শিরোভূষণে সজ্জিত। মুখের চর্ম তাঁর লোল। দীর্ঘকাল ব্যাপী নেতৃত্বের বিচিত্র অভিজ্ঞতা সেখানে অসংখ্য বলিরেখা অঙ্কিত করে দিয়ে গেছে। বয়সের ভারে দেহ তাঁর নুব্জ, শুধু দুই চোখে যেন অনির্বাণ বহ্নির দীপ্তি। এই মহাচক্র তিনি নিজেই আহ্বান করেছেন। কেন করেছেন তা তাঁর নিত্য সহচরী মণ্ডল নেত্রীরাও জানে না। সমাজের অধিকাংশের অনুমান বিপক্ষ শিবিরের সঙ্গে যে সংগ্রাম চলছে তাতে বিস্ময়কর কোনো নতুন রণকৌশল প্রয়োগের কথা জানাতেই এ মহাচক্রের অধিবেশন। অভিজ্ঞতা যাদের বেশি তাদের অনুমান কিন্তু ভিন্ন। অনুমান নয়, আশঙ্কা। নেতামা তাঁর পরিচালন দণ্ড ত্যাগ করে স্বেচ্ছা নির্বাসন বরণ করতে চান, এই সম্ভাবনাই তাদের উদ্বিগ্ন করেছে। শুধু নেতামার বেলা নয়, জরাগ্রাসে পতিত হলে সমাজ বসতি থেকে স্বেচ্ছা নির্বাসনে যাওয়ার প্রথা অবশ্য কাফরামদের সকলের পক্ষেই পালনীয়। শক্তি সামর্থ্য ও যৌবন থাকতে সমাজ ছেড়ে চলে যাওয়া যেমন ক্ষমাহীন অপরাধ, বার্ধক্যে অশক্ত অক্ষম হবার পর বসতি ছেড়ে না যাওয়াও তেমনি লজ্জাকর। এই নির্মম প্রথা অতীতের কোনো দীর্ঘ দুর্দিনের স্মৃতি সম্ভবত বহন করছে। আহার্যের অভাব ও তা সংগ্রহের দুঃসাধ্যতার দরুন সুস্থ ও সবলকে বাঁচিয়ে জাতির জীবনধারা রক্ষার জন্যে দুর্বল অসমর্থ বৃদ্ধদের আত্মত্যাগের এ প্রথা বোধহয় প্রবর্তিত হয়েছিল। বর্তমান ভূখণ্ডে কাফরামদের উপনিবেশ স্থাপিত হয়েছে বহু যুগ পূর্বে। এখানে আর যত সমস্যাই থাক, খাদ্যের অপ্রতুলতা নেই। প্রয়োজন বহু পূর্বে লোপ পেলেও প্রথা কিন্তু এখনো সমানভাবে প্রচলিত। নেতামা সেই প্রথানুযায়ী নির্বাসন চাইবার জন্যেই এই মহাচক্র আহ্বান করেছেন, এ ধারণা অবশ্য ভুল। নেতামার ভাষণেই তা ভালো করে বোঝা যায়। নেতামা সে প্রসঙ্গ তোলেন না। ঈষৎ ক্ষীণ হলেও সুস্পষ্ট দৃঢ় ও গাঢ় স্বরে তিনি বলতে শুরু করেন, আজ এই মহাচক্র কেন ডেকেছি তা জানতে সকলেই উৎসুক। মহাচক্র হেলা ফেলার ব্যাপার নয়। মহাচক্র আহ্বান করবার দায়িত্ব নেবার আগে দীর্ঘকাল কঠিন আত্মজিজ্ঞাসায় আমায় অস্থির থাকতে হয়েছে। আমাদের কাফরাম সমাজের ইতিহাস কোন সুদূর কাল থেকে শুরু আমিও জানি না। সময়ের দুর্ভেদ্য কুজ্ঝটিকায় আমাদের আদি কাহিনী হারিয়ে গেছে। এই সুদীর্ঘ ইতিহাসেও মাত্র 5 বার মহাচক্রের অধিবেশনের কথা আমি জানি। প্রথম মহাচক্র আহুত হয় কাফরামদের প্রায় জন্মকালে। উপকথার আকারে সে বিবরণ আমরা পেয়েছি। সেদিন নাকি আমাদের জাতির প্রথম নিদারুণ মহাসংকট দেখা দিয়েছিল। আমাদের পুরাণ বলে, দিন ও রাত্রির সন্তানদের মিলনে আমাদের কাফরাম জাতির সৃষ্টি। দিন ও রাত্রির সন্ততিরা তখন এক মহাভূখণ্ডে একত্র হয়েছে, কিন্তু মিলিত হতে পারেনি। কে তাদের মধ্যে শ্রেষ্ঠ এই নিয়ে দ্বন্দ্বের তখন আর বিরাম নেই। রাত্রির সন্ততিদের অন্তরের গভীরতা ও ঐশ্বর্য তারকাখচিত মহাকাশের মতোই অসীম। দিনের সন্তানদের বুদ্ধি ও প্রজ্ঞার দীপ্তি সূর্যালোকের মতোই প্রখর। এ দুইয়ের মিলনে আশ্চর্য জাতিসত্তার জন্ম হতে পারে, কিন্তু অবিশ্বাসে, ঈর্ষায়, ঘৃণায়, সংকীর্ণতায় পরস্পরকে আঘাত করবার জন্যেই তারা এমন উন্মত্ত যে সে ভূখণ্ডের আকাশ বাতাস পর্যন্ত হিংসায় তখন বিষাক্ত। সেই মহাসংকটের দিনে রাত্রির আকাশে এখনও সবচেয়ে উজ্জ্বল দীপ্তিতে যিনি দেখা দেন এবং প্রতি রজনীতে যাঁর অবস্থান পরিবর্তিত হয়, সেই নক্ষত্র শ্রেষ্ঠা সূর্যকন্যা ভিনসা এক প্রদোষে ধরণীতে নেমে আসেন এই দুই দলের বিরোধ মেটাতে। সেই সুদূর অতীতে সূর্যকন্যা প্রভাতে ও সন্ধ্যাতেই নাকি মহাকাশে দেখা দিতেন।
প্রথম মহাচক্র আহ্বান করে দিন ও রাত্রি মিলনে কাফরাম জাতি তিনিই সৃষ্টি করেন এবং তিনিই আমাদের প্রথম নেতামা ভিনসা। নেতামা কয়েক মুহূর্ত নীরব হন। প্রায় সপ্তগুণক বিংশতি কাফরাম যেন রুদ্ধ নিঃশ্বাসে তাঁর কথা শুনবার জন্য একাগ্র হয়ে আছে মনে হয়। নেতামা এবার দ্বিতীয় মহাচক্রের কথা বলেন। সেই সূত্রে প্রথম মন্বন্তরের তিনি যা বিবরণ দেন তা দুরূর ইতিহাসের অনুরূপ হলেও এক নয়। সুদূর অতীতে কাফরামরা তখন তাদের গৌরবের চরম শিখরে পৌঁছেছে। ক্ষিতি অপ তেজ মরুত এই চতুর্ভূত জয় করে তারা অসীম শক্তির অধিকারী হয়ে তখন বোম বিজয়ে অগ্রসর। ধূলিকণাকেও সূর্য প্রমাণ করবার দুর্লভ বিদ্যা তাদের আয়ত্ত। কিন্তু সেই বিদ্যাই সমস্ত ধরনীর চরম সর্বনাশ ডেকে আনে। সূর্যস্ফুরণ বিদ্যা কাফরামদের মতো আরও বহু মানব সম্প্রদায় তখন অর্জন করেছে। বোম বিজয়ের প্রতিদ্বন্দ্বিতাতেও তারা অগ্রসর। পরস্পরের মধ্যে মৈত্রী স্থাপনের চেষ্টা সত্ত্বেও একদিন কোনো এক সম্প্রদায়ের অনবধানতায় সূর্যস্ফুরণ বিদ্যার নির্দোষ পরীক্ষা নিষিদ্ধ সীমা ছাড়িয়ে যায়। সমস্ত ধরনীর ধ্বংসলীলার তাইতেই সূত্রপাত। মন্বন্তরের সেই মহাপ্রলয়ের দিনে দ্বিতীয় মহাচক্র আহুত হয়। সূর্য বিকৃতিতে বিষাক্ত ভূখণ্ড ত্যাগ করে ধ্বংসাবশিষ্ট কাফরামদের অন্যত্র প্রয়াণের সংকল্প গ্রহণের জন্যে। কাফরামদের যুগ যুগ ব্যাপী পরিব্রাজন তখন থেকেই শুরু। দেশ থেকে দেশান্তরে নিরাপদ নির্বিষ আশ্রয়ের আশায় তারা নব নব উপনিবেশ স্থাপন করে, কিন্তু সংখ্যা তাদের ক্রমশই ক্ষয় পেতে থাকে। যত ক্ষীণই হোক, জাতির ধারা প্রবাহিত রাখবার আশায় যুগান্তকারী সমাজ রীতি সংস্কারের প্রয়োজন অনুভব করে আহ্বান করা হয় তৃতীয় মহাচক্র। সেই মহাচক্রেই সমাজভর্তা প্রথার প্রবর্তন। নারীর তুলনায় পুরুষের সংখ্যা তখনই যৎসামান্য হয়ে এসেছে। নবজন্ম ক্রমশই বিরল, আর তারই সঙ্গে সূর্য বিকৃতির প্রতিক্রিয়ায় সমস্ত ধরণী হিম শীতল হয়ে গভীর তুষারে আবৃত। সে তুষার আবরণ কত যুগ যে ধরণী থেকে অপসারিত হয়নি তার কোনো হিসেব নেই। সংখ্যায় অগণন কাফরাম জাতি তখনই হ্রাস পেতে পেতে ক্ষুদ্র একটি গোষ্ঠীতে দাঁড়িয়েছে। তুষার যুগের কঠোর জীবন সংগ্রাম থেকেই উদ্ভব হয়েছে দুটি নির্মম নীতির। অক্ষম, অযোগ্য, রুগ্ন, জরাগ্রস্ত বা বার্ধক্য পীড়িতের গোষ্ঠীতে যেমন স্থান নেই, তেমনি সুস্থ, সক্ষম, সবলের স্বেচ্ছায় গোষ্ঠীত্যাগ অমার্জনীয় অপরাধ। সমগ্র সমাজের মৃত্যুপণ, প্রতিহিংসা এই অপরাধীকে যেমন অনুসরণ করে, তেমনি গোষ্ঠী থেকে কাউকে বাইরের যে শত্রু অপহরণ করে তাকেও। চতুর্থ মহাচক্রের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে নেতামার। তখন তিনি কৈশোরে পদার্পণ করেছেন মাত্র। কাফরাম গোষ্ঠী তুষার যুগের পর বহুকালের সুদীর্ঘ পর্যটনে এই অপেক্ষাকৃত নিরাপদ ভূখণ্ডের সন্ধান পেয়েছিল। এ রাজ্যে আসার পরই আরও দুটি মানব গোষ্ঠীর অস্তিত্বের কথা প্রথম তারা জানতে পারে। কিছু আগে বা পরে তারাও দীর্ঘ পর্যটনের পর এখানে এসে উপনিবেশ স্থাপন করে। তাদের সঙ্গে মাঝে মাঝে বিরোধ ও সংঘর্ষ হলেও কাফরামরা এ ভূখণ্ডে অন্যান্য বহু দিক দিয়ে অনেক নিশ্চিন্ত জীবনযাপন করে বহু যুগ ধরে। শিকারের ক্ষেত্র এখানে সুবিস্তৃত, খাদ্য আহরণের মতো অরণ্য সম্পদও পর্যাপ্ত। কিন্তু এসব সুবিধা সত্ত্বেও বিলুপ্তির করাল ছায়া গোষ্ঠী জীবনে ক্রমশই গাঢ় হয়ে উঠেছে যুগের পর যুগে। অবশেষে চতুর্থ মহাচক্রে ভিন্ন শিবিরের পুরুষ হরণ প্রস্তাবিত ও সমর্থিত হয়েছে। ফল তার শুভ কিছু হয়নি। আঘাত প্রতিঘাতের তীব্রতায় তিন শিবিরই আরও জনশূন্য হয়ে এসেছে। বিলুপ্তি রোধের সমস্যার সমাধান হয়নি। নেতামা সংক্ষেপে এ ইতিহাস বিবৃত করে গাঢ় আবেগ কম্পিত স্বরে এবার বলেন, তারপর এই পঞ্চম মহাচক্র আমি আজ আহ্বান করেছি কাফরাম গোষ্ঠীর রীতিনীতি ও প্রথার চরম এক সংস্কারের প্রস্তাব জানাতে। প্রায় 20 বর্ষ ধরে সমস্ত চেষ্টা সত্ত্বেও
কোনো নবজাতককে আমরা জীবিত রাখতে পারিনি। বিলুপ্তি আমাদের অদূর ভবিষ্যতে অনিবার্য। যে কয় বৎসরে গোষ্ঠীর পরমায়ু আর আছে, হিংসার হানাহানিতে তা কলঙ্কিত রক্তাক্ত করে লাভ কি? প্রথম নেতামা সূর্যকন্যা ভিনসা আমাদের জাতির জন্মলগ্নে পরম প্রীতির যে দীক্ষা দিয়েছিলেন, আজ তার অবশিষ্ট অন্তিম কালটুকু সেই দীক্ষাই অনুসরণ করে কাটাবার সংকল্প জাতিকে আমি গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। বিরোধ সংঘর্ষ আর নয়, তার বদলে সকলের প্রতি মৈত্রী। প্রতিহিংসা নয়, ক্ষমা ও প্রেম। কাফরাম গোষ্ঠীর অলঙ্ঘ অনুশাসন উপেক্ষা করে আমাদের জাতীয় অভিমানে সবচেয়ে বড় আঘাত যে দিয়েছে, তাকেও যেন আমরা ক্ষমা করি। জানি আমাদের সমাজের ইতিহাসে স্বেচ্ছায় গোষ্ঠীত্যাগের এই নিদারুণ কলঙ্ক একান্ত বিরল। এ বিচ্যুতি যখন ঘটেছে, তখন তার চরম শাস্তি না দেওয়া পর্যন্ত কাফরাম সমাজ ক্ষান্ত হয়নি। আজ কিন্তু এ অপরাধ ভিন্ন দৃষ্টিতে দেখবার সময় এসেছে। শুধু সংঘের স্বার্থই নয়, ব্যক্তির স্বাধীনতার মূল্যও আজ আমরা যেন বুঝি। তাছাড়া যে প্রয়োজনে এ বিধি রচিত হয়েছিল, তা আজ আর নেই। গোষ্ঠীকে রক্ষা করার প্রশ্নই আজ অর্থহীন। সুতরাং তার নির্মম শাসন স্নেহ ও সহানুভূতিতে শিথিল করবার সময় কি আসেনি? একথা আমি অস্বীকার করি না যে তনিকা বা নিকির উপরই কাফরামদের শেষ আশা নিবদ্ধ ছিল। জাতির জীবনধারা যদি প্রবাহিত থাকে, তাহলে তার মধ্যে দিয়েই থাকবে, এ আশা কিন্তু সফল হয়নি। নিকি আমাদের ছেড়ে না গেলেও সফল হতো বলে আর বিশ্বাস হয় না। নিকি কেন স্বেচ্ছায় আমাদের ছেড়ে গেছে জানি না। হয়তো সকলের এত নির্ভরতা সত্ত্বেও জাতির জননী হবার অক্ষমতার লজ্জায়, হয়তো আমাদের সমাজবিধির বিরুদ্ধে বিদ্রোহে। নিকির মধ্যে কিছুটা অস্বাভাবিকতা যে ছিল, আর তা তোমাদেরও আলোচনার বস্তু যে হয়েছে, তা আমি জানি। যে ক্ষত আমরা গৌরব চিহ্ন বলে গণ্য করতে অভ্যস্ত, নিকি তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। তোমাদের কাছে আজ স্বীকার করছি, এই অস্বাভাবিকতাই তাকে আমার কাছে মূল্যবান করে তুলেছিল। আজ এ ক্ষতের যত বড় মর্যাদাই থাক, একদিন মানব সমাজ এ ব্যাধি থেকে মুক্ত ছিল, এ কিংবদন্তিতে আমি বিশ্বাস করি। নিকির মধ্যে একটা উগ্র স্বাতন্ত্র্যকে তাই আমি খুব বেশি শাসন করবার চেষ্টা করিনি। তার মুখে আমাদের সমাজবিধির সমালোচনা মাঝে মাঝে তোমরাও নিশ্চয় শুনেছ। তারই কৃতিত্বে বন্দি বিপক্ষ শিবিরের যে পুরুষকে সমাজভর্তা করা হয়, অকস্মাৎ একদিন তাকে মুক্তি দেবার অনুমতি নিকি আমার কাছে চেয়েছিল। কাফরামদের অলঙ্ঘ নীতি অনুসারে সে অনুমতি আমি দিতে পারিনি। তারপর বন্দি সমাজভর্তার পলায়নের মধ্যে নিকির হাত আছে সন্দেহ করে আমি তাকে তিরস্কার করে শিরভূষণ কেড়ে নেওয়ার শাস্তিও দিয়েছিলাম। আমার সন্দেহ ভুল কিনা জানি না। হয়তো সেই অন্যায় শাস্তি ও তিরস্কারের প্রতিবাদেই নিকি স্বেচ্ছায় আমাদের সমাজ ছেড়ে গেছে। হয়তো কারণ তার পূর্বে যা বলেছি তাই। কারণ যাই হোক, প্রতিশোধ নেবার চেষ্টার ত্রুটি আমরা করিনি, কিন্তু এইবার তাতে ক্ষান্ত হতে চাই। নিকি হয়তো জীবিতই আর নেই। তার দেহাবশেষ কোনো দূর দুর্গম নির্জনতায় একদিন কেউ খুঁজে পাবে। যদি সে জীবিত থাকে, তাহলে কাফরাম সমাজের অন্তিম নিঃশ্বাসের ক্ষমা আর করুণাই তাকে জানাতে চাই, সেই সঙ্গে সংগ্রামের অবসানের কথা সমস্ত বিপক্ষ শিবিরে। বল কাফরাম মহাচক্র, আজ ডঙ্কাধ্বনিতে এই বার্তাই কি ঘোষিত হবে? কয়েক মুহূর্ত সমস্ত জনতা স্তব্ধ, নিস্পন্দ, যেন শিলামূর্তি সব সারি সারি সজ্জিত হয়ে আছে। তারপরই সমস্ত জনতা যেন এক দেহে ভল্ল আস্ফালন করে এক কণ্ঠে আকাশ বিদীর্ণ করা উত্তর দিলে, না। না। নেতামার কণ্ঠ এবার ক্ষীণ, জীর্ণ জরা যেন মুহূর্তটির জন্য অপেক্ষা করেছিল। দেহের ওপর অধিকার আগেই বিস্তৃত হয়েছে, এবার কণ্ঠের সঙ্গে চক্ষের সেই অনির্বাণ দীপ্তিও মুছে নিল এক নিমেষে। ক্লান্ত ভগ্ন দুর্বল কণ্ঠে নেতামা বললেন,
তবে এই মহাচক্রের কাছে আমার স্বেচ্ছা নির্বাসনের সুযোগ আমি ভিক্ষা করছি। কিন্তু জনতার উন্মত্ত কল্লোলে সে ক্ষীণ কণ্ঠ কোথায় ভেসে গেল? চারিদিকে ক্ষিপ্ত অস্ত্র আস্ফালনের সঙ্গে তখন হিংসা তীব্র রণোল্লাসের ধ্বনি উঠছে। অপরাধীর চরম দণ্ড চাই, কাফরামরা শত্রুর শেষ রাখে না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org GOLPOKOTHARASOR.org।